রোলস রয়েস, এই নামটা শুনলেই মানে চোখে ভাসে চূড়ান্ত বিলাসিতা, আভিজাত্য, তাই না? কিন্তু এর শুরুর গল্পটা সেটা কিন্তু একেবারেই অন্যরকম। হ্যাঁ, একদম অন্যরকম। আমাদের কাছে যে তথ্য আছে, মানে একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট, সেটা বলছে শুরুটা হয়েছিল সাংঘাতিক দারিদ্র্য আর স্ট্রাগলের মধ্যে দিয়ে। ঠিক। আজ আমরা সেই জার্নিটাই দেখব, কিভাবে হেনরি রয়েসের অসাধারণ মানে অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং দক্ষতা আর চার্লস রোলসের বিজনেস সেন্স মিলে তৈরি করলো অটোমোবাইল দুনিয়ার এরকম একটা আইকন। গল্পটা শুরু হচ্ছে 1863 সালে ইংল্যান্ডের এক ছোট্ট গ্রামে। হেনরি রয়েসের ছোটবেলাটা মানে ভাবা যায় না কি পরিমাণ দারিদ্র্যের মধ্যে কেটেছে। মাত্র 9 বছর বয়সে বাবা মারা যান। তখন ওকে খবরের কাগজ বিলি করতে হতো, সংসার চালাতে হতো। ভাবুন একবার, আজকের এই লাক্সারি ব্র্যান্ডের যিনি ফাউন্ডার, তার শুরুটা এরকম। হয়তো এই কঠিন পরিস্থিতিটাই ওকে পরে এত ডিটারমিন্ড আর কি বলে পারফেকশনিস্ট করে তুলেছিল। মনে হয় তাই। তবে ভাগ্যক্রমে 14 বছর বয়সে এক আত্মীয়ের সাহায্যে উনি গ্রেট নর্দার্ন রেলওয়ে কোম্পানিতে একটা শিক্ষানবিশের সুযোগ পান। আচ্ছা, ওটাই কি টার্নিং পয়েন্ট ছিল? হ্যাঁ, বলা যেতে পারে। নিজের চেষ্টায় পড়াশোনা করেন, গণিত, ইলেকট্রনিক্স শেখেন, মানে খুব দ্রুত শেখেন। মাত্র 21 বছরের বয়সেই উনি ইঞ্জিনিয়ার। দারুণ। এরপর নিজের জমানো সামান্য কিছু টাকা, মানে মাত্র 20 পাউন্ড দিয়ে এক বন্ধুর সাথে মিলে একটা ইলেকট্রিক্যাল জিনিসপত্রের ব্যবসা শুরু করেন। কি বানাতেন তারা? শুরুতে ছোটখাটো জিনিস, ধরুন ডোরবেল, ল্যাম্প হোল্ডার, কিন্তু তাতেও বেশ নাম হয়। 1900 সাল আসতে আসতে বিক্রি প্রায় 20,000 পাউন্ডে পৌঁছে যায়। বাহ, বেশ ভালো সাফল্য তো। কিন্তু এটা কি টিকে ছিল? মানে কম্পিটিশন তো ছিল নিশ্চয়ই। ঠিক ধরেছেন। জার্মান, আমেরিকান কোম্পানিগুলোর সঙ্গে পাল্লা দিতে গিয়ে ব্যবসা আবার একটু ধাক্কা খেল। ঠিক সেই সময়ে, মানে কোইন্সিডেন্স আর কি, শারীরিক অসুস্থতার জন্য ডাক্তার ওকে একটা গাড়ি কিনতে বললেন, খোলা হাওয়ায় ঘোরার জন্য। হ্যাঁ, শুনেছিলাম উনি ফ্রান্সের তৈরি একটা ডেকোভিল গাড়ি কেনেন। হ্যাঁ, কিন্তু সেই গাড়ির পারফরমেন্সে উনি মোটেই খুশি হননি। প্রচুর শব্দ করত, ব্রেক ভালো ছিল না, ইঞ্জিন গরম হয়ে যেত, মানে হাজারটা সমস্যা। আর এখানেই তাহলে গল্পটা মোড় নিল। একজন সাধারণ মানুষ হলে হয়তো গাড়িটা সারাতেন বা বেচে দিতেন, কিন্তু উনি... এখানেই হেনরি রয়েসের বিশেষত্ব। উনি অসন্তুষ্ট হয়ে বসে রইলেন না, ভাবলেন নিজেই গাড়ি ডিজাইন করবেন। এটাই ওর মাইন্ডসেট। শুধু সারানো নয়, একেবারে গোড়া থেকে নিখুঁত করে গড়া। এই অসন্তোষ থেকেই তাহলে নতুন কিছু তৈরি হলো। একদম। 1904 সালে উনি বানিয়ে ফেললেন তার প্রথম গাড়ি, 10 হর্স পাওয়ারের, 2 সিলিন্ডারের। আর সেই গাড়িটা ছিল আশ্চর্য রকম নীরব, হালকা আর নির্ভরযোগ্য। অসাধারণ। কিন্তু ভালো গাড়ি বানালেই তো হলো না, সেটা বাজারে চলবে কি করে? মার্কেটিং, সেলস, এসবের কি হলো? ঠিক সেই সময়ে গাড়ি তৈরি করা এক জিনিস, আর সেটা বিক্রি করা, পরিচিতি দেওয়া, সেটা অন্য চ্যালেঞ্জ। আর এখানেই এন্ট্রি নিলেন চার্লস রোলস। চার্লস রোলস একেবারে অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষ। হ্যাঁ, ধনী পরিবারের ছেলে, ক্যামব্রিজে পড়াশোনা, মোটর রেসিংয়ের দারুণ শখ, আর লন্ডনে তার গাড়ির শোরুমও ছিল। উনি খুঁজছিলেন একটা দারুণ ব্রিটিশ লাক্সারি গাড়ি, যেটা বিদেশি গাড়িকে টক্কর দিতে পারবে। তো দেখা হলো কিভাবে দুজনের? একটা এক্সিবিশনে। রোলস সেখানে রয়েসের গাড়িটা দেখেন, দেখেই মুগ্ধ। উনি সঙ্গে সঙ্গে রয়েসের সাথে দেখা করতে চাইলেন। রয়েসের মনে হয়েছিল উনি বোধহয় বিশ্বের সেরা ইঞ্জিনিয়ারকে খুঁজে পেয়েছেন। ইন্টারেস্টিং। একজন নিখুঁত ইঞ্জিনিয়ার, অন্যজন দারুণ বিজনেসম্যান আর অভিজাত। এই পার্টনারশিপটাই তাহলে রোলস রয়েসের জন্ম দিল। একেবারে ঠুতুতে 1906 সালের মার্চে তৈরি হলো রোলস রয়েস লিমিটেড। আর রোলস জানতেন কিভাবে ব্র্যান্ডিং করতে হয়। উনি গাড়িগুলোকে রেসিং ট্র্যাকে নামালেন। হ্যাঁ, শ্রেষ্ঠত্ব প্রমাণের সেরা জায়গা তো ওটাই। ঠিক। আর গাড়িগুলো একের পর এক রেস জিততে শুরু করলো। বিশেষ করে আইল অফ ম্যান ট্যুরিস্ট ট্রফিতে জেতার পর নাম ছড়িয়ে পড়ল। আর এরপরই তো এলো সেই কিংবদন্তি মডেলটা, সিলভার গোস্ট। এক্স্যাক্টলি। 1906 সালের 6 সিলিন্ডারের সিলভার গোস্ট। কি যে মসৃণ আর শান্ত ছিল গাড়িটা, প্রায় ভূতের মতো নিঃশব্দে চলত বলেই হয়তো ওই নাম। আর ওই টেস্টার কথা তো খুব শোনা যায়, হুইসপার টেস্ট। হ্যাঁ হ্যাঁ, চলন্ত গাড়ির বনেটে একটা কয়েন দাঁড় করিয়ে রাখা হতো, অথচ কয়েনটা পড়তো না। ভাবা যায়?
গাড়িটার নির্ভরযোগ্যতা প্রমাণের জন্য প্রায় 24,000 কিলোমিটার এক টানা চালানো হয়েছিল। রাতারাতি এটা বিশ্বের সেরা গাড়ি হয়ে উঠল। অবিশ্বাস্য। কিন্তু সবকিছু যখন দারুণ চলছে তখনই তো বিপর্যয় এলো, চার্লস রোলসের মৃত্যু। হ্যাঁ, সেটা বিরাট বড় ধাক্কা ছিল। 1910 সালে একটা প্লেন দুর্ঘটনায় চার্লস রোলস মারা যান। ব্রিটেনের ইতিহাসে প্লেন দুর্ঘটনায় ওটাই প্রথম মৃত্যু ছিল। ভাবা যায়। আর তার পরপরই তো হেনরি রয়েসের নিজের অসুস্থতার খবর। হ্যাঁ, পরের বছরই 1911 সালে ওর ক্যান্সার ধরা পড়ল। ডাক্তাররা তো বলেই দিয়েছিলেন আর মাত্র কয়েক মাস বাঁচবেন। কি ভয়ানক পরিস্থিতি! একজন পার্টনার চলে গেলেন, আরেকজন মৃত্যুশয্যায়। ব্র্যান্ডটার কি হবে তখন? কিন্তু মিরাকেল আর কি। রয়েস সুস্থ হয়ে উঠলেন, কাজেও ফিরলেন, সিলভার গোস্টের ডিজাইন আরও উন্নত করলেন। আর ঠিক এই সময়েই গাড়ি রেডিয়েটরের ওপর ওই বিখ্যাত মাস্কটটা এলো, স্পিরিট অফ এক্সটাসি, যেটা আজও রোলস রয়েসের প্রতীক। একদম। কিন্তু এরপর এলো প্রথম বিশ্বযুদ্ধ। লাক্সারি গাড়ির বাজার তো প্রায় বন্ধ হয়ে গেল। তাহলে কোম্পানি টিকল কিভাবে? যুদ্ধ তো সব বিলাসবাসন থামিয়ে দেয়। রয়েস আবার তার ইঞ্জিনিয়ারিং বুদ্ধি কাজে লাগালেন। বুঝলেন যুদ্ধের জন্য অন্য কিছু দরকার। সিলভার গোস্টের চ্যাসিস ব্যবহার করে সাজোয়া গাড়ি আর অ্যাম্বুলেন্স বানানো হলো। মানে প্রয়োজন অনুযায়ী অ্যাডাপ্ট করলেন। হ্যাঁ, কিন্তু তার চেয়েও বড় পদক্ষেপ ছিল বিমানের ইঞ্জিন তৈরি করা। ব্রিটিশ এয়ারফোর্স তখন বিদেশি ইঞ্জিনের উপর নির্ভরশীল ছিল। রয়েস তখন ঈগল, হক, ফ্যালকনের মতো দারুণ সব অ্যারো ইঞ্জিন ডিজাইন করলেন। ওহ, তার মানে গাড়ির পাশাপাশি অ্যারো ইঞ্জিন। হ্যাঁ, এবং এটা যুদ্ধের জন্য ভীষণ জরুরি প্রমাণিত হল। এই সিদ্ধান্তটা শুধু রোলস রয়েসকে বাঁচিয়েই রাখেনি, ভবিষ্যতের জন্য একটা নতুন ব্যবসাও খুলে দিয়েছিল। দারুণ। সংকটকে সুযোগে পরিণত করা যাকে বলে। যুদ্ধের পর তাহলে দুটো ব্যবসায়ী চলল, গাড়ি আর অ্যারো ইঞ্জিন। ঠিক। যুদ্ধ শেষে দুটো দিকেই তারা নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল। 1925 সালে এলো ফ্যান্টম মডেল, সিলভার গোস্টের জায়গায়। 1931-এ তারা বেন্টলিকেও কিনে নিল। বেন্টলিকেও? তার মানে আরও শক্তিশালী হলো। হ্যাঁ, যদিও দুঃখের বিষয়, প্রথম রোলস রয়েস আর বেন্টলির মিলিত গাড়িটা দেখার আগেই 1933 সালে হেনরি রয়েস মারা যান। উফ, কি বর্ণময় একটা জীবন! দারিদ্র থেকে শুরু করে একেবারে শীর্ষে ওঠা, তারপর নানা ঝড়ঝাপটা সামলে ব্র্যান্ডটাকে দাঁড় করানো। হ্যাঁ, পরে অবশ্য 60-এর দশকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে গাড়ির ব্যবসা আর অ্যারো ইঞ্জিন ব্যবসা আলাদা হয়ে যায়। এখন গাড়ির অংশটা বিএমডব্লিউর হাতে আর অ্যারো ইঞ্জিন কোম্পানিটা আলাদা। ঠিক। আবার এই পুরো গল্পটা থেকে অনেক কিছু শেখার আছে। যেমন হেনরি রয়েসের ওই যে ডেকোভিল গাড়ি নিয়ে অসন্তোষ, ওটা থেকেই একটা বিশ্বসেরা জিনিস তৈরি হলো। ঠিক। আবার বিশ্বযুদ্ধের মতো ভয়ঙ্কর সংকটেও তারা পথ খুঁজে নিল, অ্যারো ইঞ্জিন বানিয়ে ঘুরে দাঁড়ালো। অ্যাডাপ্টেবিলিটি আর ইনোভেশন। অসাধারণ একটা জার্নি। হেনরি রয়েসের ওই জেদ, পারফেকশনের খোঁজ, রোলসের বিজনেস মাইন্ড আর সময়ের সাথে মানিয়ে নেওয়া, সব মিলিয়েই আজকের রোলস রয়েস। আচ্ছা, সবশেষ একটা প্রশ্ন মনে আসছে। একজন ফাউন্ডারের যে মূল ভিশন থাকে, সেটা সময়ের সাথে বাজারের চাপে বা মালিকানা বদলের পর কতটা টিকে থাকে? আজকের রোলস রয়েসকে দেখলে হেনরি রয়েস কি পুরোপুরি খুশি হতেন? এটা ভাবার মতো একটা বিষয় কিন্তু।